অ্যারিস্টটলের চোখে সর্বকালের সেরা একেবারে নিখুঁত ট্র্যাজেডি ইডিপাস রেক্সের এই বিশ্লেষণে স্বাগত। আচ্ছা, প্রাচীন গ্রিসের এই মাস্টারপিস নিয়ে গভীরে যাওয়ার আগে দারুণ একটা বুদ্ধির পরীক্ষা দিয়ে শুরু করা যাক। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ধাঁধাটা হল সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে আর সন্ধে 3 পায়ে কে হাঁটে? এটা কিন্তু যে সে ধাঁধা নয়, প্রাচীন থিবস শহরকে আক্ষরিক অর্থে জিম্মি করে রাখা এক ভয়ঙ্কর দানব স্ফিংসের দেওয়া ধাঁধা এটি। শর্ত ছিল একটাই, উত্তর দিতে না পারলে সোজা মৃত্যু। আর এর একেবারে সঠিক উত্তরটা হলো মানুষ, কারণ আমরা ছোটবেলায় হামাগুড়ি দিই, যৌবনে 2 পায়ে হাঁটি আর বুড়ো বয়সে লাঠিতে ভর দিই। এই অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় যিনি দিয়েছিলেন তিনি আমাদের গল্পের নায়ক। ইংরেজিতে ওডিপিইউএস লেখা হলেও ঐতিহাসিকভাবে এর সঠিক উচ্চারণ হল ইডেপাস। এই ধাঁধা মিলিয়েই তিনি থিবসকে বাঁচিয়েছিলেন, রাজা হয়েছিলেন, আর এভাবেই আমাদের আজকের এই শ্বাসরুদ্ধকর গল্পের মঞ্চ তৈরি হয়েছিল। আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়গুলো হল কিভাবে এটি একটি চূড়ান্ত মার্ডার মিস্ট্রি হয়ে উঠল, এর পেছনের প্লট টুইস্ট, অন্ধত্ব ও নিয়তির খেলা, কোরাসের ভূমিকা আর সবশেষে অ্যাথেন্সের দর্পণ। চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। প্রথম পর্ব, চূড়ান্ত মার্ডার মিস্ট্রি। তদন্তকারী গোয়েন্দাই যখন আসল অপরাধী। গল্পের শুরুটা কিন্তু বেশ চমকপ্রদ। মহামারী পীড়িত থিবসকে বাঁচাতে রাজা ইডিপাস প্রতিজ্ঞা করেন আগে রাজা লায়াসকে যে খুন করেছে তাকে তিনি খুঁজে বের করবেনই। কিন্তু একটু পেছনের দিকে তাকালে দেখা যাবে অন্য এক ছবি। বহু বছর আগে রাজা লাইয়াস দৈববাণী শুনেছিলেন যে তার নিজের ছেলেই তাকে খুন করবে। ভয় পেয়ে তিনি নবজাতকের পা বেঁধে তাকে পাহাড়ে ফেলে আসেন। কিন্তু দারুণ ব্যাপার হল শিশুটি বেঁচে যায়। করিন্থের রাজারানীর কাছে সে পালিত সন্তান হিসেবে বড় হয়। যৌবনে যখন ইডিপাস জানতে পারেন যে তিনি তার পিতাকে হত্যা করবেন, তখন এই ভয়াবহ নিয়তি এড়াতে তিনি করিন্থ ছেড়ে পালান। আর পথিমধ্যেই 3 রাস্তার মোড়ে এক অহংকারী বৃদ্ধের সাথে ঝগড়ার জেরে তাকে হত্যা করেন তিনি। এরপর থিবসে এসে স্ফিংসকে হারান। বোঝাই যাচ্ছে এমন এক রহস্যের জাল এখানে বোনা হয়েছে যেখানে প্রধান তদন্তকারী নিজের অন্ধকার অতীত সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানেন না। দ্বিতীয় পর্ব, প্লট টুইস্টের ব্যবচ্ছেদ। ভাগ্যের চাকা ঠিক কিভাবে উল্টে যায় সেটাই এবার দেখার বিষয়। এই গল্পের কাঠামোগত ক্লাইম্যাক্সটা বুঝতে গেলে আমাদের পেরিপেটিয়া ধারণাটার সাথে একটু পরিচিত হতে হবে। সাহিত্যের ভাষায় এর মানে হল ভাগ্যের হঠাৎ উল্টে যাওয়া, ভালো থেকে একেবারে খারাপের দিকে। গল্পে এই ধাক্কাটা আসে ঠিক তখন যখন একজন সাধারণ মেষপালক এসে জানায় যে ইডিপাস আসলে করিন্থের পালিত পুত্র নন, তিনি থিবসের প্রাক্তন রাজা লায়াস আর রানী জোকাস্টার সেই ফেলে আসা সন্তান। পুরো পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। আর তখনই ইডিপাসের সেই হাহাকার, ওহ, সব পরিষ্কার হয়ে যাচ্ছে। সূর্যের আলো, আজকের পর আমি যেন আর তোমায় না দেখি। কি অদ্ভুত আর ভয়ঙ্কর একটা উপলব্ধি, তাই না? ইডিপাস বুঝতে পারেন সেই 3 রাস্তার মোড়ে নিজের বাবাকেই তিনি খুন করেছেন, আর নিজের জন্মদাত্রী মা জোকাসটাকেই বিয়ে করেছেন। এই চরম যন্ত্রণা আর আত্মগ্লানি সহ্য করতে না পেরে শেষমেশ তিনি জোকাস্টার পোশাকের ব্রোচ দিয়ে নিজের 2 চোখ একেবারে অন্ধ করে ফেলেন। ভয়ঙ্কর পরিণতি জেনেও সত্যের পেছনেই যে অবিরাম ছুটে চলা, এটা দেখে মনের ভেতরে যে গভীর করুণার ভীতির অনুভূতি তৈরি হয়। দার্শনিক অ্যারিস্টটল এটাকেই বলেছিলেন ক্যাথারসিস। অ্যারিস্টটলের মতে আত্মার এই শুদ্ধির কারণেই ইডিপাস রেক্স সর্বকালের সবচেয়ে নিখুঁত ট্র্যাজেডি। ব্যাপারটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। এবার আসা যাক তৃতীয় পর্বে, অন্ধত্ব, নিয়তি এবং অহংকার। গল্পের মূল ভাবের ভেতরের যে দ্বন্দ্ব, সেটা বেশ চমৎকার। প্লট টুইস্টের বাইরে এই নাটকে কিছু গভীর তাত্ত্বিক দ্বন্দ্ব আছে। যেমন শারীরিক দৃষ্টির সাথে অন্ধত্বের একটা দারুণ তুলনা টানা হয়েছে। রাজা ইডিপাসের দিব্যি 2টো চোখ আছে, তিনি অসম্ভব বুদ্ধিমান, আত্মবিশ্বাসী, কিন্তু আক্ষরিক অর্থেই তিনি তার নিজের বাস্তবতার প্রতি সম্পূর্ণ অন্ধ। অন্যদিকে ভবিষ্যৎবক্তা টাইরিসিয়াসের চোখে আলো নেই, শারীরিকভাবে তিনি অন্ধ, কিন্তু শুরু থেকেই এই পুরো ভয়াবহ সত্যটা তার কাছে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার ছিল। অর্থাৎ চোখ থাকলেই যে সবসময় সত্য দেখা যায় তা কিন্তু একেবারেই নয়। আরেকটা বড় সংঘাত হল অনিবার্য দৈব নিয়তির সাথে এডিপাসের স্বাধীন ইচ্ছা বা ফ্রি হুইলে লড়াই। প্রাচীন গ্রিকদের বিশ্বাস ছিল ডেলফির ওরাকল যা ভবিষ্যৎবাণী করেছে তা ফলবেই। কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায় ইডিপাস যেভাবে নিজের ইচ্ছায় কারো কোনো চাপ ছাড়াই তদন্ত চালিয়ে সত্যটা বের করলেন, সেটা ছিল পুরোপুরি তার নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত। আর এটাই সবচেয়ে আশ্চর্যের, তার এই স্বাধীন ইচ্ছাই তাকে সেই অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। আর সত্য খোঁজার এই যে মরিয়া চেষ্টা, এটা কিন্তু তার হিউব্রিস বা চরম অহংকারকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
অতিরিক্ত আত্মবিশ্বাস আর রাগের বশবর্তী হয়েই তার বিচারবুদ্ধির লোপ পেয়েছিল। অন্ধ টাইরেসিয়াস যখন তাকে বারবার সতর্ক করছিলেন, ইডিপাস তখন উল্টে তাকেই অপমান করেন। এমনকি আবেগের বশে তিনি অজ্ঞাত খুনিকে দেশ থেকে তাড়ানোর যে অভিশাপ দিয়েছিলেন, কে জানত সেই অভিশাপ আসলে তিনি নিজেকেই দিচ্ছিলেন। চতুর্থ পর্ব, কোরাসের কণ্ঠস্বর। নাটকের আবেগের অনুরণন বুঝতে এটা খুব জরুরি। দর্শকদের মনের ওপর এই তীব্র নৈতিক প্রভাবটা ফেলার জন্য নাট্যকার সোফোক্লেস গ্রিক কোরাসকে এক অদ্ভুত সুন্দর উপায়ে ব্যবহার করেছিলেন। থিবসের প্রবীণ নাগরিকদের প্রতিনিধিত্বকারী এই কোরাস পুরো নাটকে মোট 4টি গুরুত্বপূর্ণ পর্ব বা স্ট্যাসিমন পরিবেশন করে। প্রথমে তারা অ্যাপোলোর কাছে বাঁচার আকুতি জানায়। এরপর তারা ইডিপাসের ওই অতিরিক্ত অহংকারের বিরুদ্ধে সবাইকে সতর্ক করে। তৃতীয় পর্বে মানুষের সুখ যে কতটা ক্ষণস্থায়ী তা নিয়ে আক্ষেপ করে এবং সবেশেষে ইডিপাসের পরিণতি দেখে সর্বজনীন মানবিক কষ্টের এক গভীর চিত্র তুলে ধরে। ব্যাপারটা অনেকটা গল্পের ভেতরের বিবেক হিসাবে কাজ করার মতো। সবশেষে পঞ্চম পর্ব, এথেন্সের দর্পণ। ইতিহাসে এই ট্র্যাজেডি কিভাবে নিজের ছাপ রেখেছিল তা দেখে নেওয়া যাক। এই বিষয়টা সত্যি অবাক করার মতো। পৌরাণিক কাহিনী হলেও তৎকালীন প্রাচীন এথেন্সের নাগরিকদের জন্য এটা ছিল এক ঐতিহাসিক আয়না। পণ্ডিত বার্নার্ড নক্স খুব সুন্দরভাবে ইডিপাসের চরিত্রটিকে তৎকালীন এথেন্সের জনগণের সাথে মিলিয়েছেন। দুজনের মধ্যেই ছিল অসীম সাহস আর জীবনী শক্তি। ইডিপাস হারিয়েছিলেন স্ফিংসকে, আর এথেন্স হারিয়েছিল শক্তিশালী পারস্য বাহিনীকে। দুজনেরই খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু মজার ব্যাপার হল তাদের দুজনেরই পতনের কারণ ছিল ওই একই: চরম অধৈর্যতা, সন্দেহ আর নিজেদের নেতাদের প্রতি অকারণে ক্ষেপে যাওয়া। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল, থিয়েটার অফ ডায়োনিসিসের গ্যালারিতে বসা দর্শকরা আসলে মঞ্চে কেবল এক পৌরাণিক রাজার পতনই দেখছিলেন না, তারা আক্ষরিক অর্থেই নিজেদের শহরের শ্রেষ্ঠত্ব আর ভেতরকার দুর্বলতাগুলোর এক সুস্পষ্ট প্রতিফলন দেখছিলেন। তাদের নিজেদের রাজনৈতিক আর সামাজিক অহংকার যেন মঞ্চে ইডিপাসের রূপ ধরে হাজির হয়েছিল। আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্নই বারবার মনে দাগ কাটে: মানুষের দুর্বলতা, অমোঘ নিয়তি আর সত্যের এই যে অবিশ্বাস্য একটা ব্যবচ্ছেদ কেন শত শত বছর পেরিয়ে আজও আধুনিক যুগের দর্শককে ঠিক একইভাবে নাড়িয়ে দেয়? কেন হাজার বছর আগের এক কাল্পনিক রাজার এই মর্মান্তিক ট্র্যাজেডি আজও মনের ভেতর সেই একই ক্যাথারসিস তৈরি করে? এই চিরন্তন প্রশ্নটিই কিন্তু আমাদের সবার জন্য আজন্ম ভাবনার এক